হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি আজকে তোমাদের নতুন মডেল কোশ্চেন, মডেল নাম্বার 12। যারা চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে, যে ফসফরাস অ্যাসিড H3PO3, ফসফরাস কোনটা? H3PO3 এর আণবিক ওজন কত দেওয়া আছে? এর আণবিক ওজন M দেওয়া আছে, তবে এর তুল্যাঙ্ক ভার কত হবে? এর তুল্যাঙ্ক ভার কত হবে? এই তো কোশ্চেন। মানে এই যে এটাকে অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার জানতে চাইছে, সংকেত কি? H3PO3। তো H3PO3 এর তুল্যাঙ্ক ভার, এটাকে একটি অ্যাসিড, তো অ্যাসিডের তুল্যাঙ্ক ভারের সূত্র আমরা কী জানি? তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই ক্ষারগ্রাহিতা। তো এই যে অ্যাসিড, কি অ্যাসিড? H3PO3 এর ক্ষারগ্রাহিতা কত? এই তো কোশ্চেন, এটা জানলে আমাদের হয়ে যাবে। যদি এম আণবিক ওজন বুঝতে তাহলে হয়ে যাবে। ক্ষারগ্রাহিতা কত জানতে হবে, ক্ষারগ্রাহিতা কত। এর ক্ষারগ্রাহিতা আমরা জানি, কোনো অ্যাসিড যতগুলি প্রতিস্থাপনযোগ্য H+ ত্যাগ করে, অথবা কোনো অ্যাসিড যতগুলো OH আয়নের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে। অর্থাৎ H3PO3 কতগুলো H+ ত্যাগ করতে পারে? আমাদের সংকেত দেখে নর্মালি 3 বলে মনে হবে অনেকেরই, যে কি H3PO3-তে 3খানা হাইড্রোজেন আছে, 3খানা, তার ক্ষারগ্রাহিতা 3, কারণ উত্তর কি M/3। এটা করে দেবে, এটাও কি অপশানে আছে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর M/3 হবে না। এখানে তোমরা ভুল করবে। যদি এটা H3PO3 এর ক্ষারগ্রাহিতা 3 ধরো, তো H3PO3 ক্ষারগ্রাহিতা কত হবে জানতে হলে এর স্ট্রাকচার আঁকা জানতে হবে। তো H3PO3 স্ট্রাকচার কী হয়? মাঝে P, একটা অক্সিজেন কী বন্ধন থাকে? দ্বিবন্ধন যুক্ত থাকে। আর কি থাকে? ফসফরাসের 4টে যোজ্যতা, 4টে হাত, 2টো হাতে অক্সিজেন, AH, AH, AH। এটা হচ্ছে H3PO3-র স্ট্রাকচার। অর্থাৎ মাঝে ফসফরাস থাকে এবং একটা ফসফরাস দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন সাথে যুক্ত থাকে, আর 2টো অক্সিজেন থাকে এক বন্ধনের সাথে, হাইড্রক্সিল গ্রুপ হিসেবে যুক্ত থাকে এইভাবে। আর একটা হাইড্রোজেন কি থাকে? একটা হাইড্রোজেন ডিরেক্ট পির সাথে যুক্ত থাকে। তো এই যে গঠন স্ট্রাকচার H3PO3 এর কোন এইচগুলো বেরোয়? আমরা জানি কোন এইচগুলো ব্রেকডাউন করবে, যে এইচগুলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে, যে এইচগুলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে, সেই এইচগুলো কী করে? বেরিয়ে যেতে পারে। তো H3PO3 থেকে কটা এইচ বেরোতে পারে? না, H3PO3 থেকে 2টো H+ বেরোতে পারে। তো 2টো H+ বেরোতে পারলে 2টো H+ ক্ষারের 2টো OH- আয়নের সাথে বিক্রিয়া করবে। তো 2টো OH- আয়নের সাথে বিক্রিয়া করার জন্য এর ক্ষারগ্রাহিতা কত হবে? ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হবে কত? 2। তো আমাদের এখানে উত্তর হবে কত? আণবিক ভর বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে M/2। নেক্সট কত নম্বর কোশ্চেন? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, একটি যৌগে নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত দেওয়া, মানে পার্সেন্টেজ, একটি যৌগের 26% কি আছে? 26% আছে নাইট্রোজেন এবং 74% কি আছে? অক্সিজেন। এবার তার যৌগটির সংকেত কী হবে? তো একটি যৌগে নাইট্রোজেন আছে কত পার্সেন্ট? 76%। এই 26% নাইট্রোজেন এবং অক্সিজেন আছে 76%। তবে এর গঠন সংকেত কী হবে? তো এর গঠন সংকেত তোমাদের যে অপশান 4টে দেওয়া আছে, NO2, N2O, NO, তারপরে আর কি আছে তো এই যৌগটা নাইট্রোজেন দেখো পার্সেন্টেজ হিসেবে কত আছে? 26%, এবং অক্সিজেন আছে কত পার্সেন্ট? 74%। তবে এটা কোনটা উত্তর হবে? দেখো এন আর ও দ্বারা গঠিত, এন এর আণবিক ভর আমরা জানি কত? 28। ও এর আণবিক ভর কত আছে? ও এর আণবিক ভর হচ্ছে, এর পারমাণবিক ভর হচ্ছে কত? 14। সরি, এর পারমাণবিক ভর 14, পারমাণবিক ভর কত? 14। আর অক্সিজেন পারমাণবিক ভর কত হয়? 16। এই তো। তবে এই যে যৌগটা আছে, এই যে পারমাণবিক ভর আমরা পেয়ে গেছি, এবার দেখতে হবে যে কোনটা নাইট্রোজেন কত পার্সেন্ট? 26%, এবং অক্সিজেন কত বলেছে? 74%। তবে এইগুলো পরিমাণ কত কত হবে? তো কী বললাম যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং অক্সিজেন পারমাণবিক ভর 16। তবে কোন সংকেতের ক্ষেত্রে নাইট্রোজেন 26% হবে? আর দেখো, যদি আমরা N2O5 বলি, N2O5 এর ক্ষেত্রে নাইট্রোজেন কত আসছে? নাইট্রোজেন আসছে কত? নাইট্রোজেন
58, অক্সিজেন আছে কত 580 আছে। তো এই যে অক্সিজেন 80 এবং এর টোটাল আণবিক ভর কত আসলো 108। তো 108 গ্রামের মধ্যে নাইট্রোজেন আছে কতটুকু 28 গ্রাম আছে না। তো 108 গ্রামের মধ্যে নাইট্রোজেন আছে 28 গ্রাম আর অক্সিজেন আছে 80 গ্রাম। তো এদের আমরা পার্সেন্ট হিসেবে যদি নিয়ে যাই এরা সামান্য সামান্য কমবে। সুতরাং বলতে পারি যে নাইট্রোজেন কত পার্সেন্ট আসবে 26% এবং অক্সিজেন আসবে 74% 100 গ্রামের মধ্যে। তো এই আমাদের সেজন্য উত্তর হবে কি, আমাদের উত্তর হবে এখানে N2 ও 5। বাকিগুলো তোমরা যে শতকরা সংযুক্তির কোশ্চেন রয়েছে সেখান থেকে চেক করে দেখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 থেকে বলছে রক্তে গ্লুকোজ C6H12O6 এর গাঢ়ত্ব যদি 0.98 গ্রাম পার লিটার হয় তাহলে রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব মোলারিটি এককে কত হবে। তাই কী দেওয়া আছে, গ্লুকোজের গাঢ়ত্ব অর্থাৎ C6H12O6 এর গাঢ়ত্ব কত দেওয়া আছে না 0.98 গ্রাম পার লিটার দেওয়া আছে। অর্থাৎ আমরা বলতে পারি 0.98 গ্রাম আছে কত লিটারে 1 লিটারে। এই তো 0.8 আছে গ্রাম আছে গ্লুকোজ আছে 1 লিটারে। তো গ্লুকোজের আণবিক ভর কত, আণবিক ভর সমান কত হবে, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 6 গুণ 12 যোগ H গুণ কত 1 যোগ 6 গুণ 16। এই যে ক্যালকুলেশন তোমরা করো দেখবে উত্তর হবে কত 180। অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর কত হয় 180। তো আমাদের 1 লিটারে কত আছে 0.98 গ্রাম আছে। যদি 1 লিটারে 180 গ্রাম গ্লুকোজ থাকতো তবে তার মোলার রেট হতো 1 মোলার। 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল। তো আমাদের 0.98 গ্রাম মানে কত মোল বের করলেই আমাদের উত্তর এখানে বেরিয়ে যাবে, কত মোল সলিউশন হবে, কত মোলার সলিউশন হবে। তো আমাদের বের করতে হবে কি না 180 গ্রাম সমান কত জানি আমরা 1 মোল। 1 গ্রাম সমান কত হয় 1/180 মোল। আর কি হয় 0.98 গ্রাম সমান কত হবে 0.98/180। ভাগ করে দেখবে কত হবে 0.005 আসবে। সুতরাং উত্তর হবে 0.005 মোলার। উত্তরের সমাধান কত 0.005 মোলার গ্লুকোজের সলিউশন, উত্তর অপশান ডি। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4 কী বলেছে ভালো করে দেখো। কোশ্চেন নম্বর 4 বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি কারণ কোশ্চেন দেখে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো প্রথম বলেছে একটি গতিশীল কণার, বিবৃতি এতে বলেছে যে একটি গতিশীল কণার গতিবেগ দ্বিগুণ করলে তার তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ হবে। তার কারণ বলেছে কণার তরঙ্গদৈর্ঘ্য গতিবেগের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তো এই যে তরঙ্গদৈর্ঘ্য মানে আমরা সূত্র জানি কি ডি ব্রগলির কোশ্চেন এটা। তাই ডি ব্রগলির যে সমীকরণ সেটা কী ছিল, ডি ব্রগলির সমীকরণ অনুসারে কী লেখা যায়, সমীকরণ যে ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv লেখা যায়। তার মানে এখানে ল্যামডা ভ্যারেজিয়াস কত হতে পারে 1/v হতে পারে। কখন, যখন H তো প্ল্যাঙ্কের ধ্রুবক, যখন m স্থির থাকবে। তো m স্থির থাকলে কত হবে ল্যামডা ভ্যারেজিয়াস 1/v। অর্থাৎ বলতে পারি যে কণার তরঙ্গদৈর্ঘ্য গতিবেগের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এবং কিন্তু গতিশীল কণার গতিবেগ যদি আমরা দ্বিগুণ করি, ভি যদি আমরা দ্বিগুণ করি, তরঙ্গদৈর্ঘ্য কি দ্বিগুণ হবে, হবে না। তাই বিবৃতি এ কি ভুল দেওয়া আছে, কিন্তু কারণের আর যেটা দেওয়া আছে মানে ব্যাখ্যা সেটা কি, সেটা হচ্ছে ঠিক। তাই উত্তর হবে কি এ সঠিক নয় এবং আর সঠিক। উত্তর হবে অপশান ডি, এ সঠিক নয় এবং আর সঠিক, মানে এ ভুল আছে আর আর ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন এর উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কী বলছে, কোশ্চেন নাম্বার 5-এ ভালো করে পড়ে দেখবে যে বলেছি কি যে একটি এইচ পরমাণুর একটি ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে ভূমি স্তরের, 5 নম্বর কোশ্চেন বলছে একটি এইচ পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে ভূমি স্তরে স্থানান্তরিত হলে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরিত হয়। রিগবার্ড ধ্রুবক আর হলে উচ্চ শক্তি স্তরের এন এর মান কত হবে। তো এটা রিগবার্ড সমীকরণ থেকে কোশ্চেন, যেহেতু তোমার রিগবার্ড সমীকরণ সবাই জানো, তো লিখে নাও রিগবার্ড সমীকরণ অনুসারে। রিগবার্ড সমীকরণ কি, সমীকরণের রূপ হচ্ছে কেমন দেখতে হয়, রিগবার্ড সমীকরণ দেখতে হয় নিউবার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n1² বিয়োগ 1/n2²। এই তো ইন্টু z² থাকে, বাট এখানে z² লাগবে না যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে বলে দিয়েছে। তো এখানে নিউবার কাজকে আমরা লিখতে পারি 1/λ ইজ ইকুয়াল টু কত আর ইন্টু n1 এর মান কত দিয়েছে দেখো, ভূমিস্তর বলে দিয়েছে। কি বলে দিয়েছে, ভূমিস্তর। n1 কোনটা, ভূমিস্তর, অর্থাৎ n1 সমান 0
আর N2 এর মান তোমাকে নির্ণয় করতে হবে। N2 সমান N ধরে নিয়ে এগোই। তো এখানে N1 এর মান কত দেওয়া আছে, ভূমিস্তর মানে 1, 0 নয় 1, 1/1² মাইনাস 1/n²। তো N2 জায়গায় N বসিয়েছি আর N1 জায়গায় 1 বসিয়েছি। নেক্সট কি আসলে এখানে দেখো 1/λ ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস 1/n², এসেছে। এবার এখান থেকে কি আসবে নেক্সট, এই আর যদি আমরা এই দিকে আসি তো কি আসবে 1 মাইনাস 1/n² ইজ ইকুয়াল টু 1/λ, আর আসবে না, আসবে। এবার 1টা এইদিকে নিয়ে গেলে কি আসবে, বা 1/n² ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/λ, যেহেতু এখানে মাইনাস ছিল মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে গেছে। নেক্সট এখান থেকে কী করা যেতে পারে না 1/n² ইজ ইকুয়াল টু এটা লসও করলে কত হবে ল্যামডা আর, তো ল্যামডা আর মাইনাস 1 আসবে এখান থেকে। তো n² সমান কী আসবে ল্যামডা আর বাই ল্যামডা আর বিয়োগ 1 হতে পারে। এখান থেকে n সমান কত আসবে, এখান থেকে n ভ্যালু সমান আসবে √, ল্যামডা আর বাই ল্যামডা আর মাইনাস 1। তো এই হলো উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অ্যান্সার কোথায় আসলো, অপশান নম্বর ডি। অপশান কি আসলো এখানে, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 6। তো এটা ভালো করে একবার দেখে নাও, রিপিট করে, কিছু নেই, লিখবার সমীকরণ থেকে জাস্ট ক্যালকুলেশন করলেই, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেই, ম্যাথমেটিক্যাল কিছু জিনিস ইউজ করলে এটা চলে আসবে। নেক্সট কত নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলেছে, 4D কক্ষকে অবস্থিত সর্বোচ্চ কয়টি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে +½ তবে 4D কক্ষকে অবস্থিত সর্বোচ্চ কয়টি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +½ হবে বলেছে, মানে কি কোনো কাজে 5টা 4Dর ক্ষেত্রে 4D এরকম হবে দেখতে, 4D সে ডি একই হবে, সে যেডি হোক না কেন, 3D 4D একই রকম 5টা অরবিটাল থাকে, 5টা লোব বা 5টা অরবিটাল, 5টা কক্ষক। তো 5টা কক্ষকে প্রতিটিতে কত করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটা ইলেকট্রন থাকলো, প্রত্যেকটা ইলেকট্রন যদি +½ করে হয়, এটা +½ এটা +½ +½ নিচেরটা গেলে কত, এটা -½ এটা কত +½ এগুলো সবগুলো কত +½ করে, উপর দিকে আমরা উপরের দিকে যে তীর চিহ্ন মানে সেটাকে আপস্পিয়ার ধরতে পারি, আপস্পিন, আর নিচের দিকে -½ নিচের দিকে কত হবে -½ প্রত্যেকটা -½ যেটা নিচের দিকে তীর চিহ্ন সেটা কত হবে -½ তবে +½ কতগুলো আসছে, +½ আসছে 5টা, দেখো -½ +½ কতগুলো আছে 5খানা, তাই উত্তর হয় 5। নেক্সট কোশ্চেন দেখো কত নম্বর কোশ্চেন হয়েছিল না 6 নম্বর কোশ্চেন হয়েছিল, 7 নম্বর কোশ্চেন থেকে একটু অসুবিধা হয়েছিল। 7 নম্বর কোশ্চেন কী বলেছে আবার দেখে নাও, যে গৌণ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারি। অপশান এ একটি ইলেকট্রনের E/m অনুপাত, অপশান বি ইলেকট্রনের ঘূর্ণন ভ্রমক, অপশান সি ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগ, অপশান ডি ইলেকট্রনের চুম্বক ভ্রামক। এই যে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, এটা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কক্ষকীয় কৌণিক ভরবেগ সমান আমরা কি জানি √L × L+1 × h/2π। এখানে এল হচ্ছে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কোনো কক্ষকীয় কৌণিক ভরবেগ সম্পর্কে জানতে পারি, তাই উত্তর হচ্ছে আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন কি বলেছে 8 নম্বর কোশ্চেনের, px py pz dxy dyz আর dz² dx² -y², এখানে 8খানা কক্ষক দেওয়া আছে, এদের প্রত্যেকের স্ট্রাকচার দেখে নাও। স্ট্রাকচার এটা px এর স্ট্রাকচার, এটা py। px এর ক্ষেত্রে কি হয়, px লোবটি px এর ক্ষেত্রে লোবগুলো x অ্যাক্সিস বরাবর থাকে, py এর ক্ষেত্রে লোবগুলো y অ্যাক্সিস বরাবর থাকে, pz এর ক্ষেত্রে লোবগুলো z অ্যাক্সিস বরাবর থাকে, এবং dxy এর ক্ষেত্রে লোবগুলো xy তলে বিস্তীর্ণ লাভ করে, dyz এর ক্ষেত্রে লোবগুলো yz তলে থাকে, dxz এর ক্ষেত্রে লোবগুলো xz তলে অবস্থান করে, এবং dx² বিয়োগ y² এর ক্ষেত্রে লোবগুলো থাকে কোথায়, x অক্ষ এবং y অক্ষে থাকে, এবং dz² এর ক্ষেত্রে লোবগুলো থাকে z অক্ষ বরাবর। তাই এখানে যে 8টা লোব করা আছে, 8টার ভিতরে কার কার ক্ষেত্রে লোবগুলো তাদের অ্যাক্সিস বরাবর বর্তমান থাকে না, অ্যাক্সিস বরাবর বর্তমান থাকে 5টার ক্ষেত্রে। দেখো px py pz dx² -y² dz² এই 5জনের ক্ষেত্রে লোব কোথায় থাকে, অ্যাক্সিস বরাবর থাকে, তাই উত্তর হবে আমাদের কত, উত্তর হবে 5। নেক্সট 9 নম্বর কোশ্চেন কী বলেছিল, 9 নম্বর কোশ্চেন বলেছে যে কপার কে Cu2+ মানে পটাশিয়াম Cu2+ আয়ন Cr2+ আয়ন এর বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি। বহিস্থ কক্ষের মানে একদম সর্বশেষ কক্ষের, তাই পটাশিয়াম 19-এর ক্ষেত্রে শেষ ইলেকট্রন ঢুকে 4s1-এ, Cu+ এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন থাকে কোথায় 3d10-এ, Cr2+ এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন থাকে 3d4-এ, তাই ইলেকট্রনের সাথে 4s1 3d10 এবং 3d4 হলো, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কত নম্বর কোশ্চেন না কোশ্চেন নম্বর
10। 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে আন নীল এন লিয়াম। 10 নম্বরের ক্ষেত্রে বলেছে আন নীল এন ইয়াম। এই আইএমটা কাছে কথা, এটা আইপ্যাক নামকরণ থেকে আসে। আনের জন্য কত আসে? আন হচ্ছে 1-এর জন্য আসে, নীলের জন্য আসে 0, আর এনের জন্য 9। আইপ্যাক নোমেনক্লেচার যে আছে যেটা আমার জানা ছিল, আন হলে কত, 1 হলে কত হয়? আন হয়। 0 হলে কত হয়? 0 হলে নীল। 1 হলে কত হয়? আন হয়। 2 হলে কি হয়? 2 হলে হয় বাই। 3 হলে কত হয়? ট্রাই। 4 হলে কি হয়? কোয়ার্ট। 5 হলে কি হয়? পেন্ট। 6 হলে কি হয়? হেক্স। 7 হলে কি হয়? হেপ্ট। 8 হলে কি হয়? 8 হলে হয় অক্ট। 9 হলে হয় এন। এই যে জিনিসগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদের যে নোমেনক্লেচার হয় আইইউপিএসিতে বিভিন্ন কত 100 উপরের যে মৌলগুলোর যে আইইউপিএক নামকরণ করা হয়েছিল তাদের এগুলো শর্ট ফর্ম, এবং এইগুলো থেকে আমাদের সংকেত আসে। এবং এখানে আন নীল এন নীলিয়াম রয়েছিল। তো আনের জন্য কত? 1, নীলের জন্য 0, এনের জন্য 9, তো টোটাল আসলো 109। নেক্সট 11 নম্বর প্রশ্নে কী বলেছে? কোশ্চেন নম্বর 11 দেখো, এটা একটা বিবৃতি এবং তার কারণের কোশ্চেন। বিবৃতিতে কী বলেছে? Na2O ক্ষারকীয় অক্সাইড। Na2O কি অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড, কিন্তু Cl2O7 একটি আম্লিক অক্সাইড। এটা তো ঠিক না ভুল? এ যেটা বলেছে এটা তো ঠিক বলেছে। Na2O কি একটি ক্ষারকীয় অক্সাইড এবং Cl2O7 একটি আম্লিক অক্সাইড। এখানে আর এবার কি বলেছে দেখো, আরে বলেছিল কি, কারণ পর্যায় সারণীর একেবারে বাঁদিকের মৌলগুলি ক্ষারকীয় অক্সাইড গঠন করে। যে বাঁদিকে যে মৌলগুলো থাকে তারা ক্ষারকীয় অক্সাইড করে এবং যার ডান দিকে থাকে সেটা আম্লিক করে, তো এটাও ঠিক। কিন্তু কিন্তু কি বলছে যে আর এর কারণ নয়। আর কি এর কারণ নয়, মানে এরা বাম দিকে বলেছে যে ক্ষারকীয় অক্সাইড থাকে, কিন্তু কেন এরা ক্ষারকীয় অক্সাইড গঠন করে সে কথা এখানে বলেনি। তার জন্য এটি কি হবে? যে দুটোই ঠিক, মানে এ ও আর দুটোই ঠিক, কিন্তু আর এর কারণ নয়। নেক্সট কত নম্বর কোশ্চেন? 12 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর কত? 12 দেখো কি বলেছে, Al2O3 SiO2 এবং P2O5 SO2 এদের ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজাও। তো এরা পর্যায় সারণী থেকে আছে, এরা পর্যায় সারণীর প্রত্যেকে কোন গ্রুপের এলিমেন্ট? এরা কোন পর্যায়ের এলিমেন্ট? এরা একটা পিরিয়ড পর্যায় পরও রয়েছে, এরা থার্ড পর্যায়ের এলিমেন্ট। থার্ড পর্যায়ে পরপর যদি আমরা মৌলগুলো দেখি, প্রথমে আছে কি অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, অ্যালুমিনিয়াম 13, এর 14 পারমাণবিক ক্রমাঙ্ক। তারপরে থাকে ফসফরাস 15 পরমাণু ক্রমাঙ্ক, এবং পরে থাকে সালফার 16 পরমাণু ক্রমাঙ্ক। বাম থেকে এরা হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। এরা কত পিরিয়ডে? থার্ড পিরিয়ডে থাকে, এবং এরা বাম থেকে ডানে এইভাবে যায়। প্রথম থেকে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার। যেহেতু অ্যালুমিনিয়াম 13, 14, 15, 16, তাই বাম থেকে যত ডানে যায়। আমরা কি জানি? জেনারেলি জানি কোনো পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে মৌলগুলির যে অক্সাইড তৈরি হয়, তো সেই অক্সাইডের আম্লিকতা বৃদ্ধি পায়। তাই বাম থেকে ডানে গেলে কি হয়? আম্লিকতা বৃদ্ধি পায়। তাই বলেছে এটা আম্লিকতা বৃদ্ধির সঠিক ক্রমকে, তো সব থেকে কম আম্লিককে Al2O3 সব থেকে কম আম্লিক, এটা উভধর্মীর প্রকৃতির দেখায়। তার থেকে একটু বেশি আম্লিক কী হয়? SiO2। তার থেকে বেশি আম্লিক কী হয়? P2O3 সরি। তার থেকেও বেশি আম্লিক, সব থেকে বেশি আম্লিক হয় SO2। তাই উত্তর হলো কোনটা? অপশান ডি হলো আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কারণ, এটা বুঝতে পারলো? কারণ বলছে বাম থেকে ডানে গেলে কি হয়? মৌলগুলি দ্বারা গঠিত যৌগের আম্লিকতা বৃদ্ধি পায়। নেক্সট 13 নম্বর প্রশ্নে কি বলেছে, যে কম আয়নন শক্তির ধারণা থেকে গ্রুপ 1-এ অবস্থিত ক্ষার ধাতুগুলির সম্বন্ধে কি ধারণা করা যেতে পারে? যে কম আয়নীয় শক্তির যে ধারণা, সে থেকে আমরা গ্রুপ 1-এ অবস্থিত ক্ষার ধাতুগুলি সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি? অপশান এ, ক্ষার ধাতুগুলো দুর্বল ক্ষারক। অপশান বি, ক্ষার ধাতুগুলো তীব্র বিজারক। অপশান সি, ধাতুগুলি তীব্র জারক এবং ধাতুগুলি তীব্র বিজারক। যে কম আয়নন শক্তির ধারণা থেকে গ্রুপ 1-এ অবস্থিত ক্ষার ধাতুগুলো কি জানা যায়? দেখো গ্রুপ 1-এ যা থাকে, গ্রুপ 1-এ যে ক্ষার ধাতুগুলো থাকে, আমরা ধরে নিচ্ছি সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়? 2, 8, 1। এখানে বলেছে যে সোডিয়ামের ক্ষেত্রে যদি এই সর্বস্থ কক্ষের ইলেকট্রন বের করে দিতে যে শক্তি লাগে বা যে শক্তি মুক্ত হয়, সেটা কি সোডিয়ামের আয়নন বিভব শক্তি।
যে শক্তি দিলে সোডিয়াম তার সর্বস্থ কক্ষে ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম নয়, সোডিয়ামের লাইক মানে গ্রুপ ওয়ান এলিমেন্টগুলো ছেড়ে দিলে ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ছেড়ে দেওয়ার শক্তির পরিমাণ কম হয়। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যখন এরা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর কী হয়, এদের ইলেকট্রন কনফিগারেশন মানে ইলেকট্রনিক কনফিগারেশন মানে যে আমাদের কী বলে ওটাকে, ইলেকট্রন বিন্যাস হিসেবে তারা স্টেবল ফর্ম পায়, অর্থাৎ নিষ্কটতম নিষ্ক্রিয়েশন মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই এরা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। আর আমরা জানি কি, যারা খুব সহজে ইলেকট্রন ছাড়তে পারে, যেহেতু ইলেকট্রন বর্জন কী বিক্রিয়া? ইলেকট্রন বর্জন হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন বর্জন যেহেতু জারণ বিক্রিয়া, তাই এরা যেহেতু খুব সহজে ইলেকট্রন ছেড়ে দেয়, তাই এরা তীব্র বিজারক হিসেবে অ্যাক্ট করে। নেক্সট কোশ্চেন নম্বর 14। কত কোশ্চেন? 14 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, যে বলেছে একটা কি বলেছে, PbR2Cl3। কী বলেছে? PbR2Cl3 এর জ্যামিতিক সমবায়তা দেওয়া আছে। কী কী জ্যামিতিক সমবায়তা দেওয়া আছে না বলেছে, এর মাঝে পি রেখেছে এরা একটা স্ট্রাকচার, কি সবগুলো মাঝে পি আছে, 3টে Cl, এটা Br আর একটা কি আছে, পি মাঝে Br Cl Br Cl আর এটা কি আছে, পি মাঝে Br Cl Br Cl। এই যে তিনখানা গঠন স্ট্রাকচার দেওয়া আছে অনেকে PbR2Cl3 এর মধ্যে বলেছে কোন সমবায়ীটির বা সমবায়গুলির দ্বিমেরু ভ্রামকের মান কত হয়? দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। কার কার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান কত হয়? 0 হয়, সেটা জানতে চেয়েছে। তো এদের মধ্যে কার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক 0 হয় আমরা দেখব। এর প্রত্যেকটা কি PbR PCl প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট রয়েছে। তো এই টোটাল যৌগের ডাইপোল মোমেন্টের মিউ নিট যদি 0 হয়, তবেই সেটি কী হবে? ডাইপোল 0 হবে। যদি আমরা বলি এক নম্বরে দেখো, এই বিআর এবং বিআর দুটোর কি সেম অ্যামাউন্টের ডাইপোল মোমেন্ট কাজ করে এবং তারা পরস্পর বিপরীতমুখী হয়। একটা বিআর থাকে কোনটা? উপর থেকে নিচে, এই দিক থেকে উপর থেকে, একটা থেকে নিচের দিকে। তা পিবিআর বন্ধন দুটি পরস্পর কি একটি ডাইপোল মোমেন্ট প্রদর্শন করে এবং তারা পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য এই ডাইপোল মোমেন্ট আর এই ডাইপোল মোমেন্ট পরস্পর কী হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়, মানে বাদ চলে যায়, মানে সমান হয়ে যায় দুজনে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি। আর এই সিএল পিসিএল এই যে তিনখানা ডাইপোল মোমেন্ট রয়েছে, এরা পরস্পরের মধ্যে বন্ধন কোণ কত ডিগ্রি কোণে থাকে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর আমরা জানি কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল তিনখানা ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে মিউনিটের মান কত হয়? 0 হয়। কি বললাম? তিনখানা ডাইপোল মোমেন্ট মানে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, যদি এইরকম ক্রিয়াশীল মোমেন্ট ডাইপোল মোমেন্ট থাকে, এটা μ1 μ2 μ3 μ1 এটা সবগুলো যদি মিউ হয়, তিনটে মিউ মানে যেহেতু তিনটের মান সেম, এই তিনটে মিউর ক্ষেত্রে মিউ নিট মানে টোটাল ডাইপোল মোমেন্টের মান কত? 0 হয়। কারণ কি? এই দুটো বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি। তাই এই দুটো এর ভেক্টর সাম, এই দুটোর ভেক্টর সাম কী হবে? এই বরাবর ক্রিয়াশীল হবে এবং তার মান মিউর সাথে সমান হবে। এটা কোন সূত্র থেকে পাবে তোমরা? না, সূত্র পাবে মিউ নেট ইজ ইকুয়াল টু রুট ওভার কি μ1 স্কোয়ার যোগ μ2 স্কোয়ার যোগ 2 μ1 μ2 cos থিটা। এটা যে ভেক্টরের সামনে যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা বের করতে পারি। তো এখান থেকে আমরা কী পাবো? না, এখান থেকে পেলাম এটা সমান, তাই এরা পরস্পর ক্যান্সেল হয়ে যায়। তার মানে আমরা একটু বুঝলাম, যদি সেম ডাইপোল মোমেন্ট বিশিষ্ট এলিমেন্টগুলো বা সেম টাইপ যে মূলগুলো থাকে তার ডাইপোল মোমেন্ট যদি সেম হয় এবং তাদের মধ্যবর্তী বন্ধন কোণ যদি 180 হয়, 120 হয়, বন্ধন কত? 120 হয়, তবে তার ক্ষেত্রে মিউনিটের মান 0 হয়। তো এই প্রথম অপশানটা টোটাল মিউনিট কত আসলো? মিউনিট আসলো 0। এই যোগটা যদি দেখো, এই সিএল আর এখানে পিবিআর, এখানে পি সিএল ডাইপোল মোমেন্ট, এখানে পি এর সাথে বিআর ডাইপোল মোমেন্ট, এরা পরস্পর ক্যান্সেল আউট হতে পারে না। এছাড়াও এইদিকে ডাইপোল মোমেন্ট এদিকে ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হতে পারে না। সুতরাং এর মধ্যে ডাইপোল মোমেন্টের মান 0 নয়, মিউ নেট নট ইকুয়াল টু 0। এর ক্ষেত্রেও তাই হবে, মিউ নেট নট ইকুয়াল টু 0 হবে। তাই উত্তর হবে আমাদের কি? উত্তর হবে শুধুমাত্র 1, অর্থাৎ উত্তর হচ্ছে ডি, শুধুমাত্র 1। নেক্সট কত কোশ্চেন? 15 নম্বর কোশ্চেন। নেক্সট কত 15 বলছে, নিচের কোন আয়নটির আয়নীয় প্রকৃতি সর্বাধিক? নিচের যে আয়ন যৌগ দেওয়া আছে তার মধ্যে কার ক্ষেত্রে আয়নীয় প্রকৃতি সর্বাধিক বলেছে? দিয়েছে MgCO3 BaCO3। কী কী দেওয়া আছে? MgCO3 আছে, BaCO3 আছে, তারপরে আছে কি CaCO3 আছে, আর আছে BaCO3। একটাকে তোমরা BE করে নাও, একটা BeCO3 করে নাও, তাহলে দুটো সেম অপশন হতে পারে না, একটা BE হবে।
এর মধ্যে বলছে কার ক্ষেত্রে আয়নীয় চরিত্র সর্বাধিক হবে। তো এই যে অপশান দিকে চারটে যাচ্ছে, এর মধ্যে আয়নীয় চরিত্র সর্বাধিক হবে, এটা বের করার সূত্র কি, নিয়ম কীভাবে তাই আমরা জানি। যেহেতু দেখো সবগুলোই কি সেম কার্বনেট নয়, এগুলো তো সবগুলোই কার্বনেট, অর্থাৎ অ্যানায়নটা সেম, সবার কি সেম, অ্যানায়ন সেম, সবার কি সেম, অ্যানায়ন। অ্যানায়ন একই, কিন্তু কি আলাদা, ক্যাটায়ন আলাদা। কি আলাদা, ক্যাটায়ন আলাদা। তো ক্যাটায়নগুলো কী আছে, এখানে আছে Mg2+, এখানে আছে Ba2+, এখানে আছে Ca2+, আর এখানে আছে Ba2+। যদি আমরা এখান থেকে ফ্যাজান্সের সূত্র লাগাই, কার সূত্র, ফ্যাজানের সূত্র, ফাজানের সূত্র যদি লাগাই, ফাজানের যদি সূত্র আমরা ইউজ করি, ফাজানের সূত্র, ফাজানের যে সূত্র তিনি বলেছিলেন যে ক্যাটায়নের আকার যদি কোনো আয়নীয় যৌগে ক্যাটায়নের সাইজ যদি কী হয়, বড় হয়, ক্যাটায়নের আকার বড় হলে সেই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কী হয়, কম হয়। আর ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত কম হয়, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত কম হবে সেটি তত আয়নীয় অবস্থায় স্টেবল ভাবে থাকবে। সেটি কী অবস্থায় থাকবে, আয়নীয় অবস্থায় থাকবে। তবে এই চারটি ক্যাটায়নের ভিতরে Ba2+ এর আকার সবথেকে বড় হওয়ার জন্য বেরিয়াম কার্বনেটের কী হবে না, বেরিয়াম কার্বনেট আয়নীয় প্রকৃতি বজায় রাখবে। কে, বেরিয়াম কার্বনেট আয়নীয় প্রকৃতি বজায় রাখবে, উত্তর হবে বেরিয়াম কার্বনেট। অ্যান্সার ডি। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। কী বলছে 16 নম্বর কোশ্চেন, দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে sp2 এই বন্ধন বিশিষ্ট হাইব্রিডাইজেশন উপস্থিত। তো আমরা কি জানি, আমরা নর্মাল যদি আমরা বলি sp3 হাইব্রিডাইজেশন কখন হয়, যখন 4খানা সিগমা বন্ধন থাকে এবং 0 পাই বন্ধন থাকে। যখন sp2 কখন হবে, যখন থাকবে কতগুলো, 3খানা সিগমা আর 1খানা পাই থাকলে ওটা sp2। আর sp বন্ধনের ক্ষেত্রে কী হবে না, 2 সিগমা আর 2 পাই, এটা থাকলে কী হবে, 2 সিগমা 2 পাই থাকলে সেটা sp হাইব্রিডাইজড অরবিটাল হবে। এবার আমাদের যে স্ট্রাকচার অপশান এতে যে স্ট্রাকচার দেয় সেটা আমরা চেক করে দেখি কী আছে। অপশান এতে আমরা প্রথম থেকে যেহেতু শুরু করবো সব কিছু অপশান, তাই এ দিয়ে আমরা শুরু করছি। CH3CH CN নয়, CN লাস্টে শুধু এন আছে, এই তো। এখানে এই কার্বন কখনো সিগমা বন্ধন করেছে, এই কার্বন এই হাইড্রোজেনের সাথে দুটো সিগমা আর এখানে একটা সিগমা, তো হাইড্রোজেন করলো কি, করলো 3খানা সিগমা করেছে, 3খানা সিগমা আর 1খানা পাই। এই কার্বন করেছে 3খানা সিগমা, একটা পাই। এই কার্বন কি করেছে, দেখো এই কার্বন করেছে এটার সাথে একটা পাই, তবে পাই একটা হয়ে গেল। আর সিগমা কতগুলো হবে, একটা সিগমা, একটা সিগমা আর একটা কার্বন সিগমা, অর্থাৎ এই কার্বনের সাথে কার্বন একটা সিগমা আছে, এই কার্বনের সাথে এই কার্বনের একটা কার্বন সিগমা আছে, আর এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের একটা কার্বন হাইড্রোজেন সিগমা। টোটাল সিগমা হচ্ছে 3খানা এবং পাই আছে একটা। এই কার্বনের ক্ষেত্রে কি আছে, দেখো এই কার্বনের ক্ষেত্রে টোটাল সিগমা কতগুলো আছে, একটা কার্বন সিগমা আর এখানে কার্বন নাইট্রোজেন একটা সিগমা, তো এটা হচ্ছে দুটো সিগমা আর দুটো পাই। তো এরকম থাকলে দেখো কী কী আসছে, এটা যখন 3খানা সিগমা একটা পাই, তার মানে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এই কার্বনটা কী হবে, sp2 হাইব্রিডাইজড হবে। এই কার্বনটা কী হবে, sp হাইব্রিডাইজড হবে। আর এই কার্বনটা এই নাইট্রোজেনটা কী হবে না, sp নাইট্রোজেন হবে। তাই উত্তর আসলে আমাদের sp, আমাদের যেটা কোশ্চেনে যেটা বলেছে কার ক্ষেত্রে এটা মিলে যায়, দেখলাম অপশান এর ক্ষেত্রে আমাদের এটা মিলে যাচ্ছে, সুতরাং আমাদের উত্তর হবে অপশান এ। উত্তর হবে অপশান এ। আর তোমাদের এখান থেকে হোমওয়ার্ক থাকবে যে বাকি যে 3টে অপশান রয়েছে, অর্থাৎ বি, সি এবং ডি এর কোনটির কত হাইব্রিডাইজেশন হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, অথবা কোনটি সিগমা বন্ধন পাই বন্ধনের সংখ্যা কত হবে কোন কার্বনের, সেগুলো জানালেও হবে। নেক্সট কত কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির চতুস্থলকীয় গঠন কাঠামো রয়েছে। কী রয়েছে, কোনটির চতুস্থলকীয় গঠন কাঠামো রয়েছে। কত নম্বর, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে কত, XCF4, অপশান বিতে কী দেওয়া আছে, অপশান বিতে আছে SF4, অপশান সিতে কী দেওয়া আছে BF4-, আর ডিতে কী দেওয়া আছে NiCN হোল 4 2-, এই তো। তো এই যে XCF4 এর হাইব্রিডাইজেশন কত বেরোবে, H=½ ইন্টু জেননের লাস্ট হয়ে থাকে 8টা ইলেকট্রন যোগ 4, কত আসলো 12/2 = 6, অর্থাৎ sp3d2। এর ক্ষেত্রে কত আসলো, H = 6 যোগ 4 ইন্টু ½, যদি হাফ থাকে তাহলে 5 sp3d।
আসলো পাস মানে sp3d। নেক্সট কি আছে BF4 মাইনাস, এর হাইব্রিডেশন H সমান কত হবে হাফ, বি এর 3টে, 4টে এফ থাকার জন্য 4, একটা মাইনাস চার্জের জন্য +1, টোটাল কত আসলো 8/4, 8/2 সমান 4, 4 মানে sp3 হাইব্রিডাইজড। এবং লাস্টেরটাও কী হবে, লাস্টেরটাও sp3 হাইব্রিডাইজড হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে। তাই উত্তর আমাদের কী আসলো না, সরি লাস্টেরটা হবে অক্টাহেড্রাল হবে, sp3d2 হবে। তো এবার দেখো তোমাদের মধ্যে কোনটির ক্ষেত্রে চতুস্থলিক স্ট্রাকচার রয়েছে, না চতুস্থলিক স্ট্রাকচার রয়েছে অপশান বি, BF4 মাইনাসের ক্ষেত্রে চতুস্থলিকীয় স্ট্রাকচার রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12তে কী বলেছে, সরি কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে H2S NH3 BF3 এবং SiH3 এর বন্ধন কোণের ক্রমটি লেখো। এদের কী বলেছে, বন্ধন কোণের ক্রম লিখতে বলেছে। তো এদের বন্ধন কোণের সঠিক ক্রম কি হবে, কী কী দেওয়া আছে না H2S NH3 BF3 আর SiH4। তো এদের প্রত্যেকটা যদি আমরা হাইব্রিডেশন বের করি, H সমান এর ক্ষেত্রে কত হাইব্রিডেশন দেখবে 4 আসবে, এর ক্ষেত্রেও 4 আসবে, এর ক্ষেত্রে কত হবে 3 হবে, এর ক্ষেত্রে 4 হবে। তো এর যে হয়, এটা যদি 4 হয়, 4 যদি হয় তবে এটা হবে কি sp3 হাইব্রিডাইজড, এটাও sp3 হাইব্রিডাইজড, এটা sp2 হাইব্রিডাইজড, এসব sp3 হাইব্রিডাইজড। এরকম হলে এর বন্ধন কোণ কত হবে, এর বন্ধন কোণ দেখো এর বিপি আছে দুটো, বিপি 2 আর এলপি কত 2, এক্ষেত্রে কত বিপি কত 2 এই 3 আর এলপি কত 1, এর ক্ষেত্রে কত হবে বিপি হচ্ছে 3টে আর এর ক্ষেত্রে বিপি আছে 4টে। তো বিপি যদি 3টে হয় এবং হাইব্রিডেশন যদি sp2 হয়, এটা সুষম গঠন হবে, সুষম গঠনের বন্ধন কোণ হয় কত 180 ডিগ্রি। SiH4 কি আছে sp3 এবং এটি বন্ধন, এটা কি আছে হাইব্রিডেশন নাম্বার 4 এবং বন্ড পেয়ারও 4। তো বন্ড পেয়ার 4, হাইব্রিডেশন যদি 4 হয় তাহলে তার গঠন কী হয় সুষম গঠন হয়, সুতরাং এর বন্ধন কোণ কত হবে 109 ডিগ্রি 28 মিনিট। আমরা যে দুটো এ পর্যন্ত দুটো বের করেছি, তো আমাদের বন্ধন কোণ কার বেশি এসছে, BF3 বন্ধন কোণ বেশি কার থেকে, SiH4 এর থেকে। তা B3 সবার লাস্টে কার কার আছে, 3খান অপশান আছে এবং তার মধ্যে দুটোতে SiH4 আছে, তার মানে তোমাকে আগের দুটো ক্যালকুলেশনটা দেখতে হবে। এর ক্ষেত্রে বন্ধন কোণ কত হয় দেখো, 3খানা বিপি এর sp3 হলে কত হতো, এটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, বাট একটা লোন পেয়ার থাকার জন্য সুষম আকার থেকে বিচ্যুতি লাভ করবে এবং এর বন্ধন কোণ কিছুটা হ্রাস পাবে, কিছুটা হ্রাস পেয়ে যেহেতু 107 হবে। এবং কার ক্ষেত্রে H2S ক্ষেত্রে আরও বন্ধন কোণ কমে গিয়ে কত হবে, H2S ক্ষেত্রে বন্ধন কোণ হবে প্রায় 92 ডিগ্রির মতো হয়। তো এই হচ্ছে আমাদের উত্তর, অপশান কতটা আছে, এটা অপশান ডি এ, সিতে, অপশান কী যাবে সিতে। নেক্সট কত নম্বর কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর কত 19 নম্বর কোশ্চেন কী বলেছে যে O2 কী বলেছে 19 নম্বরে, O2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাস আছে, এদের বলেছে বন্ধন ক্রম অনুসারে সাজাও। এদের বন্ধন ক্রম অনুসারে সাজাতে বললে আমরা জানি নর্মাল 14টা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে বন্ধন কোণ কত হয় 3, এবং 1 করে যখন বাড়বে বন্ধন কোণ কত কমবে 0.5 করে কমবে, 1 করে যখন বাড়বে বন্ধন কোণ কত হবে 0.5 করে কমবে। তো এই হলো 1.5, 18 হলে কত হবে 1 হবে, এইভাবে চলতে থাকে। এবার আমরা চেক করে দেখো এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সিস্টেম, এরা O2 এর ইলেকট্রন কত হচ্ছে 8 দুগুণে 16 ইলেকট্রন সিস্টেম, O2 প্লাসে কত হবে 16 থেকে একটা বাদ দিয়ে 15 ইলেকট্রন সিস্টেম, O2 মাইনাসে 16 থেকে একটা যোগ করে হবে 17 ইলেকট্রন সিস্টেম, আর O2 2 মাইনাস হবে 18 ইলেকট্রন সিস্টেম। এখান থেকে আমরা কি দেখলাম, এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে বন্ড অর্ডার কত কত আসলো না, এর ক্ষেত্রে বন্ড অর্ডার আসলো 2, এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত আসলো 2.5, এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হলো 17 ইলেকট্রনের ক্ষেত্রে 1.5, আর এর ক্ষেত্রে বন্ড অর্ডার আসলো 18 1। তো উত্তর আমাদের কী আসলো, সব থেকে বেশি কারের মধ্যে না O2 প্লাসের, O2 প্লাসের সব থেকে বেশি, তারপরে কী হবে O2, তারপরে কী হবে O2 মাইনাস হবে, আর লাস্ট হবে O2 2 মাইনাস। এই হচ্ছে আমাদের বন্ধন কোণের গল্প গেল এখান থেকে। তো
তো বন্ধন কোণের থেকে বন্ড অর্ডারের গল্প, এটা বন্ড অর্ডারের গল্প মানে বন্ডটা কার বেশি কার কম হবে। এখান থেকে আমরা দেখলাম বন্ডটা সব থেকে বেশি হয় কার, O2 প্লাসের, তারপরে O2, তারপরে O2 মাইনাস, উত্তরের সঙ্গে অপশান ডি হলো উত্তর। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 20। কত নম্বর, 20 নম্বর কোশ্চেন বলছে বিবৃতি এবং বিবৃতি 1, বিবৃতি 2 এর কোশ্চেন। বিবৃতি 1 কি বলছে, ফ্রেঙ্কেল ত্রুটি হলো একই সঙ্গে শূন্যস্থানজনিত ও অন্তঃস্থানিক ত্রুটি। 1 নম্বর কি বলেছে, ফ্রেঙ্কেল ত্রুটি হলো একই সাথে শূন্যস্থান ও অবস্থানজনিত ত্রুটি, এটা ঠিক। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে যে ফ্রেঙ্কেল ত্রুটিতে এফ কেনের উপস্থিতির জন্য আইনীয় যোগগুলি রঙিন হয়। তাই ফ্রেঙ্কেল ত্রুটিতে এফ কেন্দ্র উপস্থিত থাকেই না, তো এফ কেন্দ্র উপস্থিত না থাকার জন্য ফ্রেঙ্কেল ত্রুটির যুক্ত যৌগগুলি আকার পাবে না। এর তথ্যে আমাদের 2 নম্বর বিবৃতি ভুল বলেছে, তাই উত্তর হলো অপশান এ ঠিক এবং 2 ভুল, তাই উত্তর হচ্ছে ডি। নেক্সট 21 নম্বর প্রশ্ন কী বলছে 21-এ, যে 25°C উষ্ণতায় একটি পাত্রে সমপরিমাণ অক্সিজেন এবং মিথেন গ্যাস আবদ্ধ অবস্থায় রয়েছে। অক্সিজেন গ্যাস কর্তৃক পাত্রের দেওয়ালে আংশিক চাপ মোট চাপের কত অংশ। কী বলেছে, যে 25°C উষ্ণতায় একটি পাত্রে সমপরিমাণ, অর্থাৎ ধরে নিচ্ছি কত, ধরে নিচ্ছি এক্স পরিমাণ কে থাকে, এক্স পরিমাণ CH4 এবং মিথেন, CH পরিমাণে মিথেন এবং অক্সিজেন থাকে। তো এক্স পরিমাণে CH4 এর মোল NCH4 সমান কত আসবে না x/16 NO2, অর্থাৎ N এর মোল সংখ্যা কত আসবে x/32। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা NT বের করতে পারবো, মানে NO2 যোগ NCH4, এখান থেকে কত আসলো x/16 যোগ x/32, এখান থেকে কত আসবে 3x/32 আসলো, 3x/32 যোগ করলে। তো আমাদের কার বলেছে যে অক্সিজেনের PO, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার সমান কত হবে CryoO2 × P, এই তো। তো এখানে CryoO2 মানে হচ্ছে কি, মানে হচ্ছে NO2/NT × P। N2 এর মান কত, NO2 এর মান কত, x/32 বাই কত আসলো 3x/32। তো এখান থেকে কত আসবে 1/3 আসবে কি আসবে না, 1/3, উত্তর হচ্ছে 1/3। নেক্সট কত নম্বর কোশ্চেন, 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটি ভালো করে পড়ো এবং ট্রাই করো, এরকমই কোশ্চেন আগের মডেল সেটে করানো আছে, তাই তোমরা ট্রাই করো দেখে। কী বলছে 22 নম্বর কোশ্চেনে, একটি মৌল বি সিসিপি আকৃতি গঠন করে। মৌল XA, মৌল এ অষ্টতলিকীয় ফাঁকের অর্ধেক স্থান দখল করে এবং অক্সিজেন পরমাণু সমস্ত চতুস্তরীয় ফাঁকগুলি অধিকার করে। এই দ্বিধাদ্রব্য অক্সাইডটির সংকেত কী হবে। বলছে একটি মৌল বি কোথায় আছে, সিসিপি গঠন করে, তাই মৌল এ এর চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা অর্ধেক স্থান থাকে। আমরা ধরে নিচ্ছি কত, বি এর সংখ্যা যদি কত n ধরি, আমি শর্টের চেষ্টা করেছি করে দেওয়ার, যদি বি এর সংখ্যা n ধরি, তবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে বলতে পারবে, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে কত, ফাঁকের সংখ্যা হবে NT। কারণ কি, আমরা জানি কোনো একটি যখন সিসিপি ল্যাটিস স্ট্রাকচার হবে, তার অষ্টতলীয় ফাঁক হয় কণা সংখ্যার সমান, অষ্টতলীয় ফাঁক হয় কি কণা সংখ্যার সমান, কিন্তু এ কত আছে, এ আছে এই যে টোটাল নাম্বার n এর অর্ধেক অংশে, n এর সংখ্যা কত আসলো n/2 আসলো না, এর সংখ্যা আসলো n/2। আর একটা আছে চতুস্থলকীয় ফাঁক, বা যেটা কি বলে চতুর্স্থলকীয় ফাঁকের সংখ্যা কত হয়, ফাঁকের সংখ্যা হয় 2n। এটা হচ্ছে সূত্র, যদি টোটাল নাম্বার অফ কণার সংখ্যা যদি n হয়, তো অষ্টতলীয় ফাঁকের সংখ্যা হয় 2n। এগুলো আমরা পেয়ে গেলাম দুটো জিনিস, এর এই দুটো জিনিস। এবার অক্সিজেন আছে কোথায়, এই চতুর্থ ফাঁকে আছে, অথবা অক্সিজেন কণার সংখ্যা কত হবে,
কণার সংখ্যা সমান হবে, তো অক্সিজেন কণার সংখ্যা 2n হবে। 2n যদি হয় এদের অনুপাত কত হবে? a, b আর o এর অনুপাত কত হবে? a এর কত পরিমাণ? এর হচ্ছে n/2 is to b এর কত n is to 2n। তো এখান থেকে কত আসলো? 1:2:4 এলো। 1:2:4 হলে এর সংকেত হবে a, b2 ও 4। এটা হচ্ছে যৌগের সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 23। কত নম্বর কোশ্চেন? 23 নম্বর কোশ্চেন। একটা গ্যাসের আচরণের স্টেটমেন্ট টাইপের কোশ্চেন দিয়েছে, ভালো করে দেখে নাও। যদি কোনো গ্যাসের এসটিপিতে সংগত ধ্রুবক এর মান 1 অপেক্ষা কম হয়, তাহলে গ্যাসটির মোলার আয়তন কত হবে? গ্যাসটির কি আয়তন কত হবে? মোলার আয়তন কত হবে? তো এখান থেকে আমরা কি বের করতে পারি? যে আমরা জানি কি PV/RT। PV সমান RT ইজিক্যাল টু কত? জেড নয় কি জেড, যের মধ্যে ভিএম এর মান যদি কি বলছে, ভিএম এর মান না সরি, এখানে জেড এর মান কত বলছে? যদি জেড এর মান 1 অপেক্ষা বেশি হয়, তো জেড এর মান যদি 1 অপেক্ষা বেশি হয়, এখানে যে জেডটা ক্যালকুলেশন করা হয়েছে এটা ভি মোলার নেওয়া হয়েছে ভিএম। তো ভিএম মোলের ক্ষেত্রে আয়তন কত হয়? 22.4 লিটার হয় কি? 22.4 লিটার। এসটিপিতে কত হয়? 22.4 লিটার। তো এবার এখান থেকে বলতে পারি কি এসটিপিতে 22.4 লিটারের জন্য যদি কি হয়, সংগত ধ্রুবক এর মান 1 এর থেকে কম হয়, তাহলে গ্যাসটির মোলার আয়তন কত হবে? মোলার আয়তন হবে ভিএম লেস দেন 22.4। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এটা হলো 23 নম্বর। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন। কত? 24-এ কী বলেছে দেখো ভালো করে। বলেছে যে তরল অ্যামোনিয়ায় সোডিয়াম ধাতু তীব্র বিজারণ ধর্ম প্রদর্শন করে। কোথায়? তরল অ্যামোনিয়াতে কোন ধাতু? না সোডিয়াম ধাতু। এই সোডিয়াম ধাতু কী করে? বিজারণ ধর্ম প্রদর্শন করে। তার কারণ কি? অপশান এতে বলছে NaH এর উপস্থিতির জন্য, বিতে বলছে NaNH2 এর উপস্থিতির জন্য, সিতে বলছে Na পরমাণুর উপস্থিতির জন্য, আর ডিতে বলছে দ্রবীভূত ইলেকট্রনের উপস্থিতির জন্য। তাই এখানে যে কোশ্চেনটা দিয়েছে তাকে ভালো করে দেখে নাও। বলেছে কি তরল অ্যামোনিয়াতে সোডিয়াম ধাতু, তরলে সোডিয়াম ধাতু কারণ হচ্ছে অপশান ডি হচ্ছে কারণ। দ্রাবকায়িত ইলেকট্রন উপস্থিতি। কি অপশান হচ্ছে? দ্রাবকায়িত ইলেকট্রন এর উপস্থিতি। নেক্সট কত? 25 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন? 25। কী বলেছে? 25 নম্বর কোশ্চেন বলেছে যে জিপসামকে 393 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে যেটি উৎপন্ন হয় সেটি কি? তা কী বলছে 25 নম্বরে? জিপসামকে 393 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এটি কি উৎপন্ন হবে? জিপসামের সংকেত কি জানা আছে? জিপসামের সংকেত কি? জিপসাম এর সংকেত হচ্ছে CaSO4 যোগ 2H2 এটা হচ্ছে কি জিপসামের সংকেত। কি আছে না? CaSO4.2H2। এখানে যদি আমরা তীব্রভাবে অর্থাৎ 393 কেলভিন উষ্ণতায় হিট করি, উৎপন্ন হবে কি? CaSO4.12H2O অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস। কি উৎপন্ন হবে? প্লাস্টার অফ প্যারিস। নেক্সট কত নম্বর কোশ্চেন? না 26 নম্বর। নেক্সট কত নম্বর? 26 নম্বর কোশ্চেনে কি বলেছে? 11.2 আয়তন H2O2 দ্রবণের শক্তি কত হবে? কত আয়তন বলেছে? 11.2 আয়তন H2O2 এর শক্তি। তো 11.2 আয়তন H2 আয়তনের শক্তি কি? যুক্ত হলো 1 ml H2O2 থেকে 11.2 লিটার কি পাওয়া যাবে? 2 লিটার H2O2 পাওয়া যাবে। এখান থেকে আমরা লিখতে পারি সমীকরণ H2O2 এর বিয়োজন উৎপন্ন হয় কত হয়? H2O উৎপন্ন হয় যোগ O2 উৎপন্ন হয়। তো এখানে কত? এটা 2, তো 2 মোল হচ্ছে H2O2, 1 মোল O2।
2 মোল H2O2 ভর কত হবে? ক্যালকুলেশন করবে 2 গুণ 2 যোগ 32 সমান কত হবে? 68 গ্রাম। এখান থেকে কত পাবো? 22.4 লিটার এসটিপিতে। আমরা এখান থেকে কী লিখতে পারি? লিখতে পারি 22.4 এসটিপিতে 22.4 লিটার O2 পেতে H2O2 দরকার। কত হবে? O2 পেতে H2O2 দরকার 68 গ্রাম। কত গ্রাম? 68 গ্রাম। এখান থেকে বলতে হবে 1 লিটার H2O2 পেতে কত করে? 68 বাই 22.4 লিটার। তো আমার জানতে চাইছে 11.2 জানতে চাইছে না, 11.2 লিটার কত হবে? 68 ইন্টু 11.2 বাই কত? 22.4। এখানে কাটার 2 কত? 34, অর্থাৎ 34 গ্রাম। কত? 34 গ্রাম। এখান থেকে আমরা লিখতে পারি কত? লিখতে পারি না, এটা 34 গ্রাম পার লিটার। লিখতে পারি আমরা 34 গ্রাম পার লিটার, অর্থাৎ 1000 ml থাকে 34 গ্রাম। আমরা কী পেলাম? 1000 ml এ H2O2 থাকে কত? 34 গ্রাম। এখানে আমার বের করতে কত? 100 ml বের করতে হবে। 100 ml H2O2 থাকবে কত? 34 ইন্টু 100 বাই 1000 সমান কত হলো? 3.4 গ্রাম। যেহেতু বলছে শতকরা মাত্রা, আর আমরা শতকরা মাত্রায় কি জানি? নিচে আয়তন কত আসে? 100তে আসে। 100তে আসলে কী হবে? উত্তর আসলে কত? 3.4%। নেক্সট কত নম্বর? 27 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান এ বলছে সর্বনিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ক্ষার ধাতু হলো সিএস। তো সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট ক্ষার ধাতু বলেছে এর আগে সিএস। বক্তব্যটি সঠিক না সঠিক নয়? তো এটি সঠিক বক্তব্য। তারপরে কি বলেছে? সর্বোচ্চ হাইড্রেশন এনথালপিতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি হলো বিই। সর্বোচ্চ ক্ষারীয় মৃত্তিকাতে এ ধাতুগুলো হলো বি, তাই এটি কি সঠিক উত্তর, মানে সঠিক নয় এটা বলেছে, তার উত্তর হচ্ছে বি, এটি সঠিক নয়। নেক্সট কত? 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে। আর 28 নম্বর বলেছে যে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি? আমরা সবাই জানি কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত হচ্ছে অপশান ডি Na2CO3 যোগ 10H2O। নেক্সট কত নম্বর কোশ্চেন? না 28 হলো 29 নম্বর কোশ্চেন বলছে H2O2 এতে কাছে H2B2H6 গঠনে কটা সিগমা কটা পাই বন্ধন হবে? তো আমরা কী জানি এখানে যে একটা সিগমা যদি কতগুলো হবে? বি বি এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। এরা কী করে গঠন করে? তার সাথে সাথে এটা যুক্ত এই যে গঠনটা, এটা হচ্ছে বানানা বন্ড তৈরি করে। এটা বানানা বন্ড তৈরি করলে এখানে 2 সেন্টার 2E বন্ড কত আছে? এটা 2 সেন্টার 2E বন্ড, এটা 2 সেন্টার 2E, এটা 2 সেন্টার 2E, চারটে আছে 2 সেন্টার 2E, চারটে আছে 2 সেন্টার 2E। নেক্সট কী আছে? নেক্সট আছে 2 নম্বর, এটা হচ্ছে ডি। নেক্সট ওটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আছে কত? দুটো। আর 2 সেন্টার 2E বন্ড আছে কত? চারটে। এতে শেষ হয়ে যাবে, কিন্তু এটা শেষ হয়নি, পুরোই নীল। নেক্সট কত নম্বর কোশ্চেন? 30। 30 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে গাঢ় এস্টোসিওরের উপস্থিতিতে মিথানলের সঙ্গে সামান্য বোরিক অ্যাসিড বোরাক্স মিশিয়ে উত্তপ্ত করলে একটি সবুজ রঙের শিখা উৎপন্ন হয়। তো কার মিশ্রণ বলছে? গাঢ় H2O সাথে গাঢ় H2SO4, কনসেন্ট্রেট H2SO4 যোগ যোগ কত হবে? আশি বাই 106 সমান কত হবে? এটা হচ্ছে কনসেন্ট্রেট H2SO4 আর 80/16।
কত নম্বর? 30 নম্বর। দেখো ভালো করে 30 নম্বর কোশ্চেন কী বলেছে, গাঢ় H2 এর সঙ্গে কার বিক্রিয়া? মিথানল। তো গাঢ় H2SO4 যোগ মিথানল মানে CH3OH এর বিক্রিয়ায় সামান্য বোরক্স মিশিয়েছে। তো এর বিক্রিয়ায় কী উৎপন্ন হতে পারে? এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি জানতে হলে প্রথমত জানতে হবে যে বোরাক্সের সংকেত হচ্ছে Na2B2B4O7 হচ্ছে বোরাক্সের সংকেত। এর সাথে সাথে কার বিক্রিয়া হয়? H2SO4 এর বিক্রিয়া ঘটে, অথবা কার বিক্রিয়া ঘটতে পারে? জল উৎপন্ন হয়। তো এই যে বিক্রিয়াটা মানে কনসেন্ট্রেট H2SO4 এর মধ্যে যদি মিথানল দেওয়া হয় তো উৎপন্ন হয় কি? উৎপন্ন হবে Na2SO4 যোগ 4H3BO3। তো H3BO3 এর ক্ষেত্রে লুইস প্রশ্ন করতে হবে কার ক্ষেত্রে? কি উত্তর হবে এখানে? কার সাথে কার বিক্রিয়া বলেছে? দেখো বোরাক্সের সাথে Na2SO4 Na2B4, দেখো আগে লেখা আছে Na2B4 H2SO যোগ উৎপন্ন করলে কী হবে? Na2SO4 যোগ 4H3BO3। এই যে H3BO3 মানে H3BO3 এর সাথে কার বিক্রিয়ায় 3CH3OH এর বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? উৎপন্ন হবে BOCH3 যে OCH3 যে যৌগটা তৈরি হয় এটার বর্ণ কী হয়? এটির বর্ণই হয় সবুজ। এটা পড়লে সবুজ বর্ণের উৎপন্ন হয়। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাই মিথাইল বোরেট। এটার নাম হচ্ছে ট্রাই মিথাইল বোরেট। আর এটার সাথেই বোরাক্সের উপস্থিতি পরীক্ষা করা হয়। নেক্সট কত? 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কী বলেছে যে বিবৃতি পড়তে কোনটি সঠিক? বোরন ট্রাইঅক্সাইড আম্লিক প্রকৃতির হয়, অ্যালুমিনিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি উভধর্মী প্রকৃতির হয়। অ্যালুমিনিয়াম এর অক্সাইডগুলো কী বলেছে? উভধর্মী প্রকৃতির হয়। আর বলেছে কি অ্যালুমিনিয়াম এবং কি কোনটা ঠিক কোনটা ভুল? 1 নম্বর যেটা বলেছে কী বলেছে? অ্যালুমিনিয়ামের এই বোরন ট্রাইঅক্সাইডগুলি আম্লিক হয়, এটা ঠিক। 2 নম্বর কী বলেছে? দেখো বলেছে অ্যালুমিনিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি উভধর্মী, এটাও ঠিক। 3 নম্বর পয়েন্টে কী বলেছে? 3 নম্বর বলেছে ইন্ডিয়াম ও গ্যালিয়ামের অক্সাইডগুলি ক্ষারকীয় প্রকৃতির, এটাও ঠিক। তাই উত্তর হবে 3খানের ঠিক, অপশান সি। নেক্সট কত? 32 নম্বর প্রশ্নে কী বলেছে যে কোন কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়ায় যে প্রোপাইন উৎপন্ন করে? কার সাথে জলের সাথে বিক্রিয়ায় প্রোপাইন উৎপন্ন হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট। কত কার সাথে উৎপন্ন হয়? Mg2CO3। 32, তাই তো 32 নম্বর কোশ্চেন হচ্ছে Mg2F3। Mg2F3 এর ক্ষেত্রে এর সাথে জলের বিক্রিয়া উৎপন্ন হয় প্রোপাইন। এর সাথে কার বিক্রিয়া? জলের বিক্রিয়া কি উৎপন্ন হবে? প্রোপাইন তৈরি হয়। কি তৈরি হয়? প্রোপাইন। নেক্সট 33 নম্বর কোশ্চেন কি বলছে? বায়ুতে CO এর উপস্থিতি বুঝতে কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়? বায়ুতে CO এর উপস্থিতি বুঝতে বিক্রিয়াটি ব্যবহার করা হয় সি অপশান Hi2O5 যোগ 5CO উৎপন্ন হবে কত? 5CO2 যোগ I2, এটা উৎপন্ন হলো। তো এই যে বিক্রিয়া, এরকম বিক্রিয়া কী বলেছিল? এটা কোনটি বিক্রিয়াটির সাহায্যে কী করা হয়? বাতাসে সিওর উপস্থিতি পরীক্ষা করা হয়। আর এর বিক্রিয়া হচ্ছে ডিট বিক্রিয়া। কী নাম? ডিট বিক্রিয়া। নেক্সট 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন কী বলেছে? স্তম্ভ মেলাতে দিয়েছে, বলেছে Mgh2 কী হবে? ইলেকট্রন ঘাটতি হবে, ইলেকট্রন অধিক হবে না কী হবে? তবে উত্তর আমাদের কী হবে? 34 নম্বর কোশ্চেনের উত্তর হবে বলেছে Mgh2 সাথে উত্তর হবে কি? এটা আয়নীয় প্রকৃতির হয়। Mgh2 কি হয়? আয়নীয় প্রকৃতি, তাই এর সাথে উত্তর হবে ডি। নেক্সট কি আছে? 2 নম্বর আছে GeH4।
GH4 এর ক্ষেত্রে GH4 কি হবে, এটি সুনির্দিষ্ট ইলেকট্রন বিশিষ্ট, এটা হবে কি সুনির্দিষ্ট ইলেকট্রন বিশিষ্ট এ। নেক্সট কি আছে B2H6, B2H6 এর ক্ষেত্রে কি হবে না, B2H6 এর সাথে মিলবে ইলেকট্রনের ঘাটতি বি। আর লাস্ট কি আছে, লাস্ট আছে HF, 4 এর সাথে যাবে মিলবে কোনটা, 4 এর সাথে মিলবে সি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এবং এই ভিডিওটির অর্থাৎ মডেল কোশ্চেন নম্বর 12 এর শেষ কোশ্চেন করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার আরও বলি, যারা কন্টিনিউ ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করো এবং তোমাদের আগামী যে সেমিস্টারের পরীক্ষা হবে তার আগে আমি চেষ্টা করবো সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দেওয়া। আর যেখানে শেষ করছি এখানে শেষ হচ্ছে লাস্ট 35 নম্বর কোশ্চেন বলেছি কি যে SI হোল 3N3N মানে কি SI N3N এর স্ট্রাকচার কি হয়, স্ট্রাকচার হয় sp টু হাইব্রিডাইজড হয়, স্ট্রাকচার হয় sp টু হাইব্রিডাইজড, অর্থাৎ মাঝে থাকে N, SiN3 থাকে এইদিকে থেকে আরেকটা SiN3, এদিকে থেকে আরেকটা SiN3, এরকম তো 3টে স্ট্রাকচার গেল। এর এই 3টে স্ট্রাকচারের ক্ষেত্রে এরা স্টেবিলিটি কেন পায়, নর্মাল আমরা জানি যে নাইট্রোজেন কী করে sp3 করে, তো এই যে বন্ধনটা 120 ডিগ্রি হয় এবং এখানে নাইট্রোজেনের কত 2 পাই, নাইট্রোজেনের 2 পাই, আর এর যে SI এর ডি যে আছে মানে ডি, অর্থাৎ পি পাই এবং ডি পাই, এই পি পাই ডি পাইয়ের মধ্যে কি ইন্টারাকশন হয়, তার জন্য ইমিডিয়েট একটা স্ট্রংলি ইন্টারাকশন প্রেজেন্স থাকে, যেটা পি পাই ডি পাই ইন্টারাকশনের জন্য যে এই যৌগটা অর্থাৎ SiN3 হোল 3N এই যৌগটা স্টেবিলিটি পায়। এইখানেই আমরা শেষ করছি মডেল কোশ্চেন নম্বর 12 শেষ করছি। পরবর্তী কোশ্চেন পরে আবার আপলোড করা হবে, অর্থাৎ ভালো থেকো, পড়াশোনা করো।